প্রেম ভাই অনেক হয়েছে। আপনি আমি এক বিছানায় কেন? আপনি আমার সঙ্গে লেপ্টেছিলেন কেন? প্রেমের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনোমতে চেয়ে বলল, তুমি আমার বিছানায় আসো তৃষা নুজাত। আমার এখানে তুমি এসেছ। ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখানে ভালো সাজার নাটক করছো তৃষা। বাই দ্য ওয়ে, রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকারই কথা। লোভ বেশি পড়লে মানুষ অনেক কিছুই ভুলে যায়। হ্যাঁ শোনা, হ্যাঁ না বলো হ্যাঁ। প্রেম নেওয়াজের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? সি সি তৃষা, তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছি, ওয়েট। তৃষা কাঁদো কাঁদো গলায় ঘাবড়ে বলল, এই না প্রেম ভাই, তাকে কিছু বলবেন না। বদলে আমার সব কথা শুনবে তো? সব। সব। প্রেম স্বাভাবিক হয়ে বলল, তাহলে কাছে আসো। কাছে আসতে বলে প্রেম নেওয়াজ তৃষাকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। এই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তৃষা এক মাসও গোসল না করে থাকতে পারবে। এই প্রেমকে যে করে হোক শায়েস্তা করতে হবে। রাতে কি করে উপরে গেল মনে পড়ছে না, তবে খুব ভালো করে মনে পড়ছে প্রেম ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গটগট করে পান করেছে। কোকাকোলাই তো ছিল, তবে স্বাদ বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই, কোকাকোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় প্রেম ভাই তাকে বিছানায় শুয়েছে। কিছু হয়েছে কি তাদের মধ্যে? শরীরটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেলল না তো? তৃষা রুমের মধ্যে পায়চারি করে পেছনে হাত দেয়। কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফেনা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে প্রেম ভাই বের হবে আর তার কোমরটা যাবে। ব্যাটা হাইব্রিড কর্লার মুক্ত নয়, লাগাম ছাড়া ঘোড়া। আরেকটা শরীর আছে বলে যা তা করবে কি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে, তার জন্য কি এখন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই প্রত্যুষ তো এমন নিংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই প্রেম পাতলা খানকে তার মা চোখের নিচে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। প্রেম গোসলখানা থেকে বের হয়ে কালো রঙের একটা তোয়ালে নিচে পেঁচে গলায় সে কালো কাইটনের মতো দেখতে সেন্টে ঝুলছে। সম্ভব ওটা কাইটনই হবে। কেবল তার মাথায় একটা গিটারের লকেট আলাদা করে অ্যাডজাস্ট করা। প্রেম ভাইয়ের ঝাঁকড়া ঘাট সুই সুই চুলগুলো থেকে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। চুলের সেই পানি সুটম দেহে গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি রঙের চোখের মণিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে, চাহনি নেকড়েদের মতো। এগুলোকে ফক্স আই বলে, তাই না? প্রেম গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তৃষার সঙ্গে সঙ্গে বলে, আসেন প্রেম ভাই, দেখেন আমি আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাঙ্গিয়া, কম্বিনেশনটা জোছনা। রাতে এত কিছু হলো, তুমি গোসল করবে না? এদিকে আসো। হলো মানে? থাক, লজ্জা পেতে হবে না, কাম। আসবো না, লজ্জা নেই আপনার? আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখে দেখেও কাল রাত নিজের কার্য উসুল করলে, না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে? সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া, ওই কেকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওইসব খেয়ে আমার সঙ্গে কী করেছে দেখাবো। আমি কাউন্ট শুরু করলাম, 1 2, ওয়েট আসছি। দ্যাটস মাই গার্ল। তৃষা ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে। তা দেখে প্রেম সরু চোখে বলে, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলে সে তৃষার হাত ধরে টান দিতে তৃষা ফেনার সঙ্গে পিছলা খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম ভাই তো তাকে সাহায্য করলই না, উল্টো হাতটা ছেড়ে দিল। তৃষা মাটিতে পড়ে ও মা গো বলে চেঁচিয়ে উঠতেই প্রেম ওয়াশরুমে দরজা লাগিয়ে পুনরায় ভেতরে ঢুকে যায়।
যাওয়ার আগে বলে জাস্ট 2 মিনিটের মধ্যে যেন এই ফেনা পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙবো শোনা। নেওয়াজ কুঠিরে প্রেমের বাইকটা ঢুকতেই তৃষা যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে, প্রেম একা একা খেয়েছে, তাকে একটু সাধল না, কেবল বলল খাবার সামনে আছে, সাধতে পারবো না, মন চাইলে খাবেন, মন না চাইলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার খেতে মন চায়? ব্যাটা ডিম আর পাউরুটিগুলো নিজের পেটে সিটিয়েছে। আর অদ্ভুত মানুষ তো সে, সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ এত স্ট্রবেরি কেমনে খায়, তাও আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে। বাড়ির মধ্যে তৃষা ঢোকার আগে প্রেম বাইক থেকে নেমে পেছন থেকে তার ওড়না টেনে ধরে বলে, এই যে মিস, অ্যালার্জির ওষুধ যে এতগুলো খেতে হলো আপনার জন্য, ঔষধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়ব। দূরে গিয়ে মর লুইসা বেটা, রাতে তোকে আমি বিষ দেবো বুঝলি। ভিডিও ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু খই ফুটছে। এই না, সরি। তৃষা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রত্যুষ সেখানে বসে আছে। তৃষাকে দেখতে পেয়ে হেতিজা বলে উঠলেন, এখন তো আর বান্ধবীর বাবা কেমন আছেন, সুস্থ হয়েছেন তো? তৃষা একবার পাশ ফিরে প্রেমকে দেখলো। প্রেম তখন টেবিলের ওপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তৃষাকে চোখ মারতেই রাগে তৃষা চোখ সরিয়ে হেতিজাকে হাসি মুখে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই প্রেমের জন্য এখন তাকে মিথ্যা বলতে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগছে প্রত্যুষকে মিথ্যা বলতে। লোকটা যদি কখনো শোনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কখনো কি তৃষাকে আপন করবে? এই একটা কথা ভাবলেই কেমন যেন কান্না পাচ্ছে তৃষার। সিদ্দিক নেওয়াজ টেবিল ছেড়ে উঠতেই হেতিজা বাবার সঙ্গে কথা বলার জন্য উঠে যায়। প্রেমা আজকে না খেয়ে কলেজে গেছে। তৃষা প্রত্যুষের পাশের টেবিলে বসেছে, আর প্রেম বসেছে একেবারে তৃষার মুখোমুখি। নজরটা বাজ পাখির মতো। তৃষা কমলার জুসটা হাত বাড়িয়ে নিতে গেলে প্রত্যুষ তার হাত চেপে ধরে বলল, আল্লাহ হাতে কি দিয়েছে? তা কিছু না, কিছু না হলে ব্যান্ডেড লাগানো। প্রত্যুষ তার হাত ধরে বলল, চলো ডাক্তারের কাছে যাই। তৃষা আর চোখে সামনে বসে থাকা প্রেমের দিকে তাকাতেই আতকে ওঠে, হাতটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানকভাবে তাকিয়ে আছে। প্রেম উঠে যায়। সে উঠে যেতে প্রত্যুষ থেকে পেছন থেকে ডাক দেয়, এই তোর সঙ্গে কথা আছে। প্রেম গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পেছন ফিরতে বলল, আইনের লোক আবার বেআইনের লোককে কেন ডাকে? প্রত্যুষ গলারটাই ঠিক তৃষাকে বলল, তৃষা চাবি নিয়ে তুমি আমার গাড়িতে উঠে বসো। তার দরকার নেই, যাও উঠে বসো গিয়ে। তৃষার মনটা আজকে কেমন যেন লাগছে। এই যে প্রত্যুষ তার হাতে ব্র্যান্ডেড দেখে কেমন বিচলিত হলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এসব নিয়ে তৃষার খুশি সীমা থাকতো না, তবে আজকে কেমন জানি একটা না চাইতো লাগছে। তৃষা বাইরে চলে যেতে প্রত্যুষ প্রেমের কাছে এসে বলল, আমি অনেক কিছু লক্ষ্য করছি প্রেম, বি কেয়ারফুল। কেয়ার ফেয়ার তোমায় মানায় আইনের লোক। একটু আগে তৃষার দিকে এমনভাবে তাকাচ্ছিলি কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। প্রেম, তৃষার জীবন যেন নষ্ট না হয়। জীবন নষ্ট করার মালিক আল্লাহ। আমরা তো কেবল ওসিলা। বাই দ্য ওয়ে, মেয়ে মানুষ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি, পারবেও না। চেষ্টা চালাতে থাকো, প্রমাণ পাবে না, কারণ অমন যোগ্যতা তোমার ভেতর নেই। আমার রাস্তায় পানে দিয়ে নিজের ডিউটি মন দিয়ে করো। খালি মাসে মাসে সরকারি মাইনে আর রেশন নিলেই তো হবে না, ঠিক করে কাজটাও করতে হবে। প্রত্যুষ রাগে কটমট করে চোখে চোখ রেখে রাখলো প্রেমের। প্রেম তার দিকে তাকিয়ে হাসছে। রাগটা যেন আরো বেড়ে গেল। সে দাঁত পিষে বলল, তোকে টেনে জেলে ফেলতে আমার 1 সেকেন্ডের খেল। কেবল নানা ভাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা প্রেম নেওয়াজের সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো যা প্রেমের ভালো লাগে তার দিকে যাওয়ার আবার অন্য কারো নজর বেশি যায়। আই ডোন্ট লাইক ইট ব্রো। যেটা আমার সেটা আমি সিনিয়ে হলেও নিজের করে নেই। আমার জিনিস অন্য কারো নজর পড়লে আমি জিনিসটাকে নষ্ট করি, আর যে নজর দিয়েছে তাকেও মাইন্ড ইট। বলে প্রেম টেবিল থেকে পুরো স্ট্রবেরির ঝুড়িটা হাতে তুলেই প্রত্যুষের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠছে,
টুপটাপ শিশিরে, দূরে কোথাও ঝিঝি পোকার ডাকে নীরবতা আরো গভীর হয়ে উঠেছে। আকাশের গাঢ় নীল রঙে ছড়িয়ে আছে আলো আধারের, মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের আলো গাছপালার ফাঁক গলে নেমে আসছে বাগানের সরু পথে। তৃষা ধীর পায়ে হাঁটছে প্রেমার পাশে, দুজনের পায়ের শব্দ নরম ঘাসে মিশে প্রশান্তি তৈরি করছে। গাছের পাতায় জমে থাকা শিশিরে চাঁদের প্রতিফলন ঝিকিমিকি করছে। কথায় কথায় তৃষা প্রেমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রত্যুষ ভাই আর প্রেম ভাইয়ের মধ্যে তেমন মিল নেই কেন? চোর আর পুলিশ কখনো মিল হয় শুনেছ? সময় হোক জানতে পারবে। প্রেম ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই, তাই হয়তো এমন অদ্ভুত। তৃষা আর কোনো প্রশ্ন করল না, হাতটার দিকে তাকালো, বারবার প্রত্যুষের স্পর্শ অনুভব করতে চাইল। চোখের সামনে ভেসে উঠছে প্রেম নেওয়াজ, যার বুক সে এই হাতটা দিয়ে স্পর্শ করেছিল, ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে? এই অসভ্য লোকটার জন্য এত অনুভূতি কিসের? এসব তো মোটেও হওয়ার কথা নয়। গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টির কোনো দরকার নেই। তৃষা আরেকটু এগিয়ে যেতে হঠাৎ পেছন থেকে কেউ একজন প্রেমাকে ডাকলো, এই যে প্রেমা ডার্লিং, শুনছ? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। প্রেমা পেছনে তাকাতে বলল, কালু তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি এটা মাথায় ঢোকে না? খালি ভাইয়ের ভয় দেখাস। তৃষার মাথায় কিছুই ঢুকছে না, তবে সামনের ছেলেটিকে সে চেনে। ওই যে সিদ্দিক নেওয়াজের ডান হাত, মোখলেসের ছেলেটা, নাম মেহরাব, কিন্তু সবাই কালু বলেই ডাকে। রংটা একটু কালো, তাতে কম কোথায়। ঝাক্কাস দেখতে। মেহরাব পুনরায় প্রেমাকে বলল, চিপায় আসো, কথা আছে। যেমনও তোমার সাথে চিপায়। প্রেমা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে প্রেমার চোখ জলজল করে উঠল। সে তৃষার দিকে তাকে বলল, শুনে আসে এই মদনটা কি দেখাবে, নইলে এখানেই দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। তৃষা ইশারায় সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু প্রেমার এখনো আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছে। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তৃষার। তৃষার এই সুগন্ধিটা পরিচিত। সে অনুভব করলো কেবল তার চুলেই হাত দেওয়া হয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ পেছনে তৃপ্তি খুঁজে নিচ্ছে। পেছনে তাকানোর আগেই সে ব্যক্তি তার থুতনিটা তৃষার কাঁধে রেখে বলল, হ্যালো সুইটহার্ট। তৃষাকে খাটের সঙ্গে বেঁধে রেখেছে প্রেম। কালো রঙের একটা হুডি পরা সে। তার কালো রঙের ডিভানে শুয়ে শুয়ে ফোন গেম খেলছে। হঠাৎ তৃষা চেঁচিয়ে উঠে বলল, জানোর আপনি, আমি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখব, নয়তো আমার নিজের। প্রেমের মুহূর্তে রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে দিয়ে উঠে এক ঝটকায় গলার তৃষা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, একটা কথা বলবি না? প্রত্যুষ তোর হাত ধরলে খুব আরাম লাগে। সে শরীর না ধরলে তোর শরীরে জ্বালা মেটে না, ফল কোথাকার। এই হাত যদি আজকে আমি কেটে কুত্তারে না খাওয়াই। তৃষা, আপনার সমস্যা কি? আপনার তো সমস্যা কিসের আমাকে খুলে বলুন তো। সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নষ্টমী চলবে না। তুই এখন নেওয়াজ বাড়িতে আসিস, যতদিন এই বাড়িতে থাকবি তোর ঢলাঢলি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলছিস তৃষা, তুই আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকা তৃষা, দেখ প্রেম ভালো নেই। প্রেমকে তুই ভালো থাকতে দিচ্ছিস না, এর শাস্তি কি দেই তোকে? আপনি সাইকো প্রেম ভাই। আমি আপনার বিবাহিত বউও নই, আর প্রেমিকাও নই। আমার ওপরে আপনার কিসের এত অধিকার খাটানো? আমার হাত যেমন চায় ধরবে, তাতে আপনার এত কি আসে যায়? অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন প্রেম নেওয়াজের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়ে হাজার গুণ সুন্দরগুলো প্রেমের পেছনে ঘোরে, আর তুই তো আমার বালটা দেখতে। শালি কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারব। আমি অপেক্ষা করছি শোনা, দেখি তুই আর কতখানি আমায় পুড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল এখন তীব্র হচ্ছে প্রেম ভাই। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবাও আমাদের মতো মানুষদের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের শরীরে লাগলে উত্তেজনায় চোখ বুজে আসে, তাদেরকে ভালো ভাবা সঠিক সিদ্ধান্ত, তাই না সুইটহার্ট? না না, তোকে সুইটহার্ট বললেও ভুল হবে, তুই হলি গিয়ে বিটার হার্ট।
বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো, ব্যথার স্থান চেপে ধরলে আরো শক্ত করে। তৃষা চিৎকার করতে গলাটা ঠেসে ধরে বলল, প্রেম তোর জন্য তৃষা দুঃস্বপ্ন, আজব জিনিস। প্রেম নেওয়াজ তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাঁটার বাগান। ফুল তো বহু আগেই মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি, যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পল্লীর দুয়ারে লাথি মেরে ফেলে দেব তোকে। ছাড়ুন আমাকে। আপনার নাটক বন্ধ হলে আপনার চাকর না আমি। তে আগেও বলেছি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না, আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবু আপনি তো নিজেই ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? প্রত্যুষের সঙ্গে কথা বলেছি, আরও 1000 বার বলবো। আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা তৃষার নেই। তৃষা সেই কথা বলতে দেরি, অমনি প্রেমের তার গালে কষে চর বসাতে একটু মুহূর্ত ব্যয় হয় না। তৃষার চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম বাবা মায়ের পাশে থাকলে প্রেমের মতো ছেলেদের সাহস হতো তার গায়ে হাত তোলার। এই শহরের মানুষগুলো তো নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর তৃষার বাড়িতেও জায়গা হবে না, সিমলার বাড়িতেও থাকার উপায় নেই। কি করবে তৃষা? কোথায় যাবে মাথায় ঢুকছে না। তৃষা মুখ খুলে কিছু বলতেও পারছে না। যদি প্রেম রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসে তার সাথে। তৃষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এভাবে চেঁচিয়ে পাগলের সঙ্গে কোনো সমাধানে আসা যাবে না। আর তৃষার ব্যক্তিগত জীবন, সে যা মনে চায় করবে, তাতে আরেকজনের এত আপত্তি কিসের? প্রেম দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ চেয়ে রইল তৃষার হাতের দিকে। তৃষা তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে, ভাবছে কি করা যায়। এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ প্রেম তৃষার কাছে এসে বসলো, খুব কাছে এলো তার। এসে চুলগুলো আলতো করে শুয়ে তৃষাকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইসরে, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দেই। প্রেম তৃষার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে প্রত্যুষ স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি। আচ্ছা আমি কমিয়ে দিচ্ছি। বলে সে হাতের ব্যান্ড এই ট্যাপটা এক টানে উঠিয়ে ফেলতেই ব্যথায় চেঁচিয়ে ওঠে তৃষা। চোখে তার জল। প্রেম সেই জলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে শোনা? আর একটু জোরে দেব নাকি আস্তে? আই উইল বি জেন্টাল, ডোন্ট ওয়ারি সুইট হার্ট। বলেই সে ঠোঁট চেপে রাখা সিগারেটটা তৃষার সেই ক্ষতর উপর লাগাতে যন্ত্রণায় ছটফট করে ওঠে তৃষা। চিৎকার করতে চাইছে, তবে প্রেম তার মুখটা চেপে ধরে রাখায় পারছে না। এ কোথায় এসে পড়লো? এমন একটা জাহান্নামে এসে পড়েছে যেখান থেকে বের হতে গেলে বারবার শিকলবন্দি হবে তৃষা। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তৃষা ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারোর সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও বাঁধবে না। তবে তৃষার এখনো অনেক কিছুই বুঝবার বাকি। যেই ঝামেলা একবার শুরু হয় তাকে শেষ করতে গেলে তা তো আরও তরতর করে বেগ পায়, তা তৃষা সত্যিই জানে না। 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই। শরীর পুড়েছে তার। রাতে কাঁপুনি জ্বর উঠলে মায়ের নাম জপত, বাবাকে স্মরণ করত, তবে তাদেরকেও যে তৃষা নিজের ইচ্ছে হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে থাকে না কেউ। তৃষার মাথাটা এখনও ঝিমঝিম করছে। এই 4টা দিন প্রত্যুষ অনেক ব্যস্ত ছিল, তবু সকল ব্যস্ততার মাঝে রোজ একবার করে রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তৃষার? মনে হচ্ছে প্রত্যুষকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করতে পারে একটা ভালো ছেলের জীবনটা জুড়ে নষ্ট করে ফেলতে? প্রত্যুষ তৃষার মতো মেয়েকে ডিজার্ভ করে না। সে আরও ভালো কিছুর প্রাপ্য। ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটির সিনিয়রের থেকে কখনো র্যাক খায়নি, যার নামের সঙ্গে কেবল পবিত্রতা আছে। তেমন কারোরই অধিকার আছে প্রত্যুষের সঙ্গে জীবনটা পার করার।
আজকাল কিছুই ভালো লাগে না। তৃষা আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সে অন্ধকার দেখতে পায়, আর চোখ খুলে বাস্তবতা। প্রত্যুষের সঙ্গে সে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলেই কি মানুষ মরে? এই যে তৃষা মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটার কি কোনো মৃত্যুর থেকে কম? ভার্সিটির চত্বরে গিটার হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবার এখানে গানের আসর বসায় প্রেম। সবাই উপস্থিত হতেই প্রেম ঘড়ির কাঁটার সময় দেখে। একটা কল করতে ওপাশ থেকে আবারও ভেসে এলো, সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। এই যে এই 4টা দিন চাইলে তৃষার সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারত প্রেম। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানি একটুও ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখ? যে মুখটিকে সবাই দেখে সুন্দর বলে, প্রেমের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। অঙ্কুর পাশে বসলো প্রেমের। ডান হাতের কবজির দিকে তাকে বলল, ক্ষত এখনো শুকায়নি? দেহেরটা না হয় একদিন শুকিয়ে যাবে, তবে মনেরটা? শোন ভাই প্রেম, মন যা বলছে করে ফেল, নিজের ওপর আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা প্রেমের প্রাপ্য ছিল। এখন অনেক সময় আছে প্রেম। আচ্ছা তুই গানটা ধর, আমি তোর সাথে সুর মিলাচ্ছি। প্রেম চারিদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জেদ করে এই 4টা দিন সে তৃষার সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে? তৃষার হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টি দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি? নাকি প্রেমের ওই মেয়ের কি হয়েছে? কেন আসেনি? কেন কল ধরছে না, রুম থেকে বের হচ্ছে না, সকালে নাস্তা খেতে আসছে না? তা জানার কোনো ইচ্ছে নেই। প্রেম গিটারটা কোলে শক্ত করে তুলে নেয়। শিমলা এসে উপস্থিত হতেই প্রেম তাকে জিজ্ঞেস করে, সে আজকেও আসেনি? না ভাইয়া, আচ্ছা আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো, দরকার নেই। প্রেম ফোনের দিকে তাকিয়ে সময় দেখে এবার গলা ছাড়ল। সে মাতাল করা তার গলার স্বর ছেদ করে বিরহের ধ্বনিতে বেরিয়ে এলো। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা, কোথায় রইলা প্রাণবন্ধুয়া রাখিয়া একেলা। ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণবন্ধুয়া রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউরে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালারে। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালারে। বাড়ির পাশে মধুমতি। প্রেমা সন্ধ্যায় তৃষার কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে তৃষা কথায় কথায় প্রেমাকে জিজ্ঞেস করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বলল, ওইটা কে গো প্রেমা? নানা ভাইয়ের ডান হাত মোখলেস নানা আছে না, ওনার ছেলে মেহেরাব আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমের টানে নাকি থাকতে পারলো না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই, তা জানি, কিন্তু আমার হিরো তো আছেই। প্রেম করো নাকি? না না, প্রেম করি না, তবে প্রেমকে করি। প্রেমকে করো মানে? প্রেম ভাইকে লাভ করি। কি, তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই, সে তো ফিরেও চায় না। আমার জন্মের পর দিন থেকে তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে আর কান টেনে চর দিতে। যেন মা কি বলে বলে প্রেম ভাইয়ের কোলে নাকি ছোট্টবেলায় আমাকে জোর করে একদিন দেয়া হয়েছিল। প্রেম ভাই চেঁচামেচি কান্না বকবক সহ্য করতে পারে না, তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে প্রেম ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডায়পার পরা ছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করতাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি, তারপর বলো। তারপর আমি কান্না করি, আর প্রেম ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথা পেয়েছিলাম অনেক। মা এখনও বলে সে আঘাতের পর থেকেই নাকি আমার মাথার ব্রেন আমার পেছনে চলে গেছে, তাই আমি পড়ালেখা পারি না। কিন্তু মাকে কে বোঝাবে? প্রেম ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিত বোঝাতে চেয়েছে, আমি তোমায় দিলাম প্রেমে ফেলে তুমি সাঁতার কেটে তীরে আসো, আমি তোমার জন্য তীরে প্রেম নামক এককেলা বাস নিয়ে অপেক্ষামান। তৃষা বুঝল না এই মেয়ে প্রশংসা করল নাকি নিজের অপমান। প্রেমা পুনরায় বলে উঠল, তুমি আমাকে সাহায্য করবে? কিসের সাহায্য? প্রেম ভাইকে পটাতে। আশা করলাম, তবে তৃষা মনে মনে বলল, নামি তো প্রেমা, সে নাকি প্রেমের সঙ্গে প্রেম করবে। নামি তো এই দুইটাকে লাগে আপন ভাই বোন। স্যাহ,
হঠাৎ দরজায় কড়া নাড়তেই প্রেমা বলল, ভেতরে আসো। মেহরাব দরজার সামনে এসে বলল, এভাবে মনের ভেতরে আসতে দিলেই তো হতো। প্রেমা তাকে দেখে চটে গেল, মুখ বাঁকে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানে। এই লোক, আমি তোমার কোনো বাবুর আম্মু? প্রেম ভাইকে আমি বলে তোমাকে কেলানি খাবো? তুমি তো বেডি নিজের তার হাতের কেলানি খাও। টিসে পড়ে যায় বিপাকে। সে প্রেমাকে বলল, তোমরা থাকো, আমি রুমে যাই। বলে সে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব অসহায়ের মতো প্রেমাকে বলল, অনুরোধ করি বাবুর আম্মু, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাবুকে জলদি দুনিয়ার আলো দেখাও। এই প্রেমা, চলো না এই রাতের আধারে বদনা হাতে নিয়ে, না মানে হারিকেন হাতে দিয়ে জাদুর ঝাড়ুর উপর চড়ে না হয় আকাশে ভ্রমণ করব। প্রেমা মুখ বাঁকিয়ে গান ধরল, চেহারা নেই ঢক, নাম রাখছে আব্দুল হক, আমায় নিয়ে ঘুরতে যাবে তার কত শখ। তৃষা নিজের রুমে যাওয়ার পথে হেতিজার সঙ্গে দেখা। হেতিজা কথাবার্তা বলে রুমে যায়। কালুর বাপকে রুমে ডেকে বলে, এই তৃষা মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিও তো, ভালোই লাগে একে আমার। কালুর বাবার মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্ব তাকে সিদ্দিক নওয়াজও নিযুক্ত করেছেন। এক মেয়েকে নিয়ে একবারের দুই মানুষ পড়েছে। না না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকে ওই মেয়ের ওপর নজর রাখতে হবে। একে একটা মোক্ষম কট দিয়ে না হয় একজনের গলায় ঝুলিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহ ভরসা। রাতে ঘুম না আসার ফলে তৃষা বাগানে হাঁটাহাঁটি করে একলা। প্রত্যুষ তখন সবেমাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তৃষা বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই প্রত্যুষের সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতে প্রত্যুষ বলল, আমায় ইগনোর করছো কেন? দেখ, আমি 4টে দিন সবই লক্ষ্য করছি। তৃষা প্রত্যুষকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসি চলো। তৃষা না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে কী লাভ? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো প্রত্যুষ আর তৃষা। প্রত্যুষ গায়ের ব্লাজারটা খুলে হাতে নিল, বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটা বলবে। কিন্তু দেখো, আমি প্রশাসনের লোক। কোথায় তোমার বাড়ি, কি আসল পরিচয় জানতে আমার একটু তুমি যথেষ্ট। তবু আমার যে তোমার মুখ থেকেই শোনার তৃষ্ণা পেয়েছে। তুমি কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তৃষা প্রত্যুষকে শেষ সব খুলে বলতে বাধ্যই হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন কিছু নিয়ে বলেছে। তবে কেন জানি বলতে পারল না প্রেমকে নিয়ে। প্রেমের অত্যাচার, হুমকি ধামকি দেয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ানক সেই প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসে চোখটা বন্ধ করে খুব একটা সময় লাগলো না তৃষার। আজকে অনেকটাই শান্তি লাগছে, তবু মনের ফাঁক গলে একটা সামান্য অশান্তি ভাব রয়েই গেছে। ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে তৃষার জানা নেই। রাতে প্রায় তার ওয়াশরুম যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলেই সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুমে যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা ওইসব কারণে নয়, বরং অন্য একটা কারণে ভাঙে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। এই নেওয়াজদের বারান্দার গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দাটাকে ভেতরে এসে চাকুর আঘাতে তৃষাকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তৃষা যে ফকির। নিজেকে তৃষা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরলো। মনে হলো বারান্দায় কেউ বেয়ে কিংবা বারান্দার পাশের বড় আম গাছটা বেয়ে উপরে উঠছে। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি, শালার মাথার পাতলা ঝোল বের করে ছাড়বে। এটা তৃষা এখনও চেনে না এই বিচ্ছু চোর তৃষা কি জিনিস। তৃষা 1 পা 2 পা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দায় পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ি মারবে কি উল্টো ভূত ভেবে কলিজা হাতে চলে আসার উপক্রম। ভয়ে শরীরটা ঝিমে আসছে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। তবুও সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য। তবে সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি তৃষাকে টেনে নিজের কাছে নিয়ে আসতে তৃষার বুঝতে বাকি রইল না কে এই মহাজন। তার গায়ের সেই সুগন্ধি তৃষার চেনা। ছায়ামূর্তি তৃষাকে বুকের একেবারে কাছে জাপটে ধরে বলল, বিটার হার্ট, তুমি আমায় মিস করনি? আপনার সাহস তো কম নয় আমার রুমে এই রাত বিরাতে। আপনার কি চাই প্রেম ভাই? আপনি আমায় এমনভাবে মারছেন কেন? এক কাজ করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই।
বাজারের বিষে অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি প্রেম ভাই, চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তৃষা নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তৃষার চোখে জল, এই জলের উৎস কি তৃষার জানা নেই। কেন কাঁদছে সে? অন্ধকারে সে সামনে মানুষটির চেহারা ঠিকমতো দেখতে পাচ্ছে না, তবু এত আবেগ কোথা থেকে আসছে? আর যে সহ্য করা যাচ্ছে না, প্রেমের মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিটাও দেখতে পাচ্ছে না তৃষা। তৃষা হঠাৎ করে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আমার জীবনের কালো ছায়া, এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। প্রেম তৃষার গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো রং, একে অপরের বিপরীত ধাতুতে গড়া আমরা, তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনই বুঝবে না সোনা। তৃষার কান্নার শব্দ বেগ পায়, সে অনবরত প্রেমের বুকে এলোপাতাড়ি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান প্রেম ভাই, আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। তৃষা প্রেমকে ধাক্কা দেয়, অনবরত তার হাত চলতেই থাকে, কান্না ধমকি সবই বাড়তে থাকে। প্রেম শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। তৃষার মুখে যা আসছে সে তাই বলছে। যখন মুখটা তার শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। তৃষা পেছন ফিরে পা ফেলতে এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকা প্রেমের বাঁধ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তৃষার ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে এনে ঠোঁটে শক্ত চুমু খেল। তৃষা জীবন্ত মুরগির মতো প্রেমের কাছ থেকে বাঁচার জন্য ছটফট করল। তৃষা ডান হাত দিয়ে প্রেমের বুকে ঘুষি দিতেই প্রেম আরও শক্ত করে চেপে ধরল তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবু প্রেম ছাড়ছে না, প্রেম কিছুতেই ছাড়ছে না। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখলো আর একটু দেরি হলে তৃষা মরে যাবে, ঠিক তখনই প্রেম তাকে ছাড়ল। তৃষা নিজেকে ছাড়িয়ে আঙুল তুলে প্রেমকে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার আঙুল ধরে নিয়ে নিচে নামিয়ে বলল, বিটার হার্ট কুল, আঙুল বেশি উপরে ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামাতে হবে এই প্রেমের কথাতেই। আর আমি চাই না তৃষা নুজাত 4 আঙ্গুলে জীবন পার করুক। তৃষা ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কত বড় নির্লজ্জ, আপনি কি মানুষ? জানোয়ার। তুমি না বললে, নইলে তো জানতাম না। তৃষা তেতে ওঠে, আরও কিছু বলতে যাবে, তার আগে প্রেম তার মুখটা চেপে ধরে বলল, শালি, তোর ভাতার লাগি না যে এই রাত বিরাতে তুই রুমের মধ্যে ষাঁড়ের মতো চেঁচাবি আর মহল্লার মানুষ সকলে এসে খুশির সংবাদ তোর কাছ থেকে চাইবে। প্রেম মুখটা ছেড়ে বারান্দার দিকে চলে যায়। নিচে মই আছে, সে নিজের ঘরে চলে যাবে, তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি এসে বলল, তোর ঠোঁটে সিল মেরে দেখ, আমার ঠোঁটের সতীত্ব নষ্ট হলো। তোর তো বিটার হার্ট আমায় ধন্যবাদ হিসেবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত ছিল। মহা হাড়কিপটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে, আর শেষে না হয় দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে, বি কেয়ারফুল। ওই ঠোঁট প্রেম নেওয়াজ স্পর্শ করেছে, বান্দির বাচ্চা ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পাই, তাহলে বিশ্বাস কর, তোর ঠোঁট দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়মবন্দি করব, শালির ঘরের মাইয়া। থেমে আবার বলল, ভালো টালো তোকে আমি বাসি না, প্রেম আমার জীবনে নেই, আসবেও না, আর তোকে দেখলে আমার কোনো ফিলটিলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর ঠোঁটের ফ্লেভার কেমন, একেবারে চিতার মতো। তোর স্বামীর কপালে মহাদুঃখ আছে রে বিটার হার্ট, মার্ক করে রাখ মাইন্ডে, তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার। প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলো কেটে পোড়াবো। তৃষা হাত দিয়ে ইচ্ছে মতো নিজের হাত ঘষতে থাকে। প্রেম মইয়ে চড়তেই তৃষা ওপর থেকে মই নাড়াতে শুরু করে। এভাবে আরেকটু করলে প্রেম নির্ঘাত নিচে পড়বে আর কোমরটা যাবে। সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, বিটার হার্ট, আমি উপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে প্রেম তোমার লাথি মেরে ফেলুক। তড়িঘড়ি করে তৃষা মই ছেড়ে ভেতরে ঢুকে বারান্দায় ট্রাইগ্লাস লাগালো।
তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁট ধুতে লাগলো। শেষমেশ ওই ড্যান্ডিখোর প্রেম নেওয়াজ তার পবিত্র ঠোঁট অপবিত্র করে দিল। তৃষার ভীষণ কান্না পাচ্ছে। হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কেউ ধরে? মানুষের তো একটু দয়া মায়া বলেও কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষাণ্ড কেউ হয় নাকি? ওই মইটার সঙ্গে প্রেম ভাইকে ফেললে জীবনে কষ্ট একটু হলেও কমতো। তৃষার মেজাজটাই বেজে গরম হচ্ছে, তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছে। জীবনে এখন পর্যন্ত কেউ যেখানে তাকে চুমু দিল না, সেখানে এই লোকটা কেন দিবে? আর কোন অধিকারে? ভার্সিটির চত্বরে প্রেম, অঙ্কুর সবাই মিলে তখন আড্ডায় মশগুল। সকাল থেকে তৃষা নজরে এলো না। আসলে তৃষা নিজে প্রেমের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পায়নি। পাবে কেমন করে? ঠোঁটে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক। কেমন যেন দাগ বসে গেছে। এসব নিয়ে কি তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো, যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে। তবে তৃষা ভালো করেই জানে হাড়ে বজ্জাত হাইব্রিড করলাটা নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগে কিছু একটা করতে হবে তৃষাকে। তৃষার মাথায় বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতে সে ব্যাগ থেকে কাগজে কলম বের করে তাতে বড় বড় করে লিখল, প্রিয় গুণ্যমান্য ঠোঁট ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পত্রের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্যের কারণে ভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালাম পাঠিয়ে দিলাম। অন্যের ঠোঁট না খেয়ে দয়া করে সালামটা খেয়ে পেট ভরবেন। ইতি ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে তৃষা, আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র। সিরকুটটি পাঠালো এক মেয়েকে ঘুষ দিয়ে, তাও যেন তেন ঘুষ নয়, যে একেবারে প্রেমের ঘুষ। আসলে এই মেয়ে প্রেমকে পছন্দ করে। এখন প্রেমকে প্রায় সে তৃষার সঙ্গে দেখে তো, তাই সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কি প্রেম ভাইয়ের প্রেমিকা হও? তৃষা মনে মনে মুখ ভেঙসি কাটল। সেদিন মাথায় তার শয়তানি বুদ্ধি চেপেছিল। সে বড় মুখ করে মেয়েটিকে বলেছিল, আরে ওইসব প্রেম ভালোবাসা কেন করব? তবে মেয়ে আমি, কিন্তু প্রেম ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো? আমার ডান হাত ওই প্রেম ভাই। দেখো না, খালি ক্লাস থেকে নিয়ে যায়। যাবে না কেন? তার যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন, অসম্পূর্ণ। আমার থেকে তো সে মোটা মোটা বুদ্ধি নেয়, নইলে কি আর চলতে পারতো? এসব অনেক ভেতরের কথা, বুঝলে তো? সবাইকে আমরা বলি না, তোমাকে ভালো লাগলো বিধায় বললাম। আর আমি চাই না প্রেম ভাইয়ের আসল খবর সবাই জেনে যাক। বুঝলি তো, মনটা আমার একটু বেশি ভালো। অন্যের অপমান আমার সহ্য হয় না। কথায় কথায় মেয়েটির থেকে জানতে পারলো প্রেমকে সে পছন্দ করে। তৃষা সুযোগ নিয়ে বলল, তুমি চাইলে কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে আমি তোমার একটা লাইন ফাইন করে দিতে পারি। দেব নাকি? আমার আবার অনেক পাওয়ার। প্রেম ভাই আমার কথা উঠে বসে। মেয়েটি তখন খুশি দেখে কি মেয়েটির। সেদিনের পর থেকে প্রেমের কথা বলে তৃষা মোটামুটি ভালো সুবিধা লুটেছে এই মেয়ের। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতো কোন ডিপার্টমেন্টে কী চলছে সেসব খবর জোগাড় সবই এই মেয়েকে দিয়ে করিয়েছে তৃষা। বিনিময়ে আবার প্রেমের নাম করে ভুগি সুগি লাভ লেটার লিখে ওই মেয়েকে দিতে হয়েছে। উমা এসব না করলে হাতে রাখতে পারতো বুঝি, বলদ মেয়ে একটা। তবে তৃষা এসব করেছে প্রেম ভাইয়ের অগোচরে। যদি ঘুণাক্ষরে এসব খবর প্রেম ভাইয়ের কানে যায়, তবে নিশ্চিত এই দফায় মান্দার গাছের বাড়ি তৃষার পিঠে তালের মতো ফেলবে প্রেম ভাই, কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক বাবা, সেই সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তৃষা সবটা সাজিয়েছে, জীবনেও ধরা খাবে না। এতটা ভরসা তো নিজের ওপর আছেই। তৃষা আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলেই তো প্রেম ভাই গালে একটা চর বসে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে। হাইব্রিড করলাটার পারে কি? তৃষা মেয়েটিকে সিপায় ডেকে ভাঁজ করা সিরকুটটা হাতের মুঠোয় দিয়ে বললাম, এটা প্রেম ভাইকে দেবে। আর কতকাল প্রেম ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে? তোমারও তো উচিত তাকে 2-4টে কথা লিখে পাঠানো। মেয়েটি সেই সিরকুট খুলে পড়তে গেলেই তৃষা চট জলদি বলল, আরে বোকামে, এই সিরকুটের মধ্যে কবিরাজি ফু দেয়া, এটা কেউ খুলে ফেললে কাজই করবে না। এটা সরাসরি প্রেম ভাইকে দিয়ে দেবে এক দৌড়। সেখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এই সিরকুট কাজ করবে না। সেই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বান্দরবান পাহাড়ের নিচে বসবাস করা হুংসাং লু বাবার বিশেষ টোটকা আছে এতে। এবার দেখবে প্রেম ভাই তোমার জন্য পাগল হয়ে গেছে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শিওর। সুখী হও। ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না। সদা মারা খাও না, মানে তুমি খুশি থাকো।
মেয়েটি নাচতে নাচতে সেই চিরকুট নিয়ে হাজির হয় প্রেমের কাছে। তৃষা তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু প্রেম ভাইকে দেখলেও তো ভয় লাগে, কাছে গেলে যদি চট-থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়। মেয়েটি কি করবে ভাবতে না ভাবতে চিরকুটটি ডলা মোচড়া করে প্রেম ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এভাবে ফেললে কে দিল না দিল দেখতেও পাবে না, ভয়ের কোনো আশঙ্কা নেই, আবার টোটকাও কাজ হয়ে যাবে। প্রেম তখন ছেলেপেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। তৃষাকে এমনিতে আজকে ক্লাসরুমে পায়নি, এই মেখে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে উদুম কালাতে। মেয়েটি প্রেমের সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেলল যেন সে কিছুই করেনি। তবে সে যাওয়ার আগে বিষয়টি প্রেম লক্ষ্য করল। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতেই তার শরীর কেঁপে উঠল। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পেছন ফিরতে প্রেম বলল, এই মেয়ে, সিনিয়রদের সামনে দিয়ে ক্যাটওয়ার্ক করে গরুর মতো হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লা আবর্জনা এখানে ফেলছো কেন? তুমি নিজেই তো একটা ডাস্টবিন, নিজের উপরেই ফেলো না। মেয়েটি ভয়ে জলদি সালাম দিল, কাগজটা হাতে তুলে চলে যেতে নেবে তার আগে প্রেম বলল, দেখি কাগজটা দাও। থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। প্রেম ভুরু কুঁচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ড্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গিলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতে প্রেম তা খুলল। এরপর কয়েকবার চোখ বোলাতে মাথায় সির ধরল তার চেহারা দেখে অঙ্কুরের বুঝতে বাকি রইল না কি হবে। না জানি আজ কার কপালে শনির দশে ঘুরপাক খাচ্ছে। এই তৃষা মেয়েটাও না। প্রেম তবুও শান্ত গলায় মেয়েটিকে বলল, তৃষা কই? সে তো আসেনি, সত্যি তো? হুম। এই চিরকুট তৃষা তোমায় কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো, সে কি করে জানলো এই চিরকুট যে তৃষা দিয়েছে? মেয়েটি ভয়ে চুপসে যেতে প্রেম অঙ্কুরকে বলল, এই অঙ্কুর, ড্রেনের পানি আনতো। আর কিছু বলার আগে মেয়েটি ভয়ে কেঁদে উঠল, বলল, কিছুক্ষণ আগে সে ভার্সিটি এসেছে। কই আছে এখন? ওই পেছনের সিপাই। ভাই, আমি এখন আসি। না মা জননী, তুমি ডাক পিয়ন এখানে দাঁড়িয়ে থাকো, তোমার আর আজকে বাসায় যাওয়া লাগবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক শালি তুই, নড়লে বেটের লাঠি এনে একদম তোর যৌবনের সঙ্গে এক্কা দোক্কা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল। প্রেম অঙ্কুরের দিকে তাকে বলল, আমার পিস্তল লোড না? অঙ্কুর থতমতাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কিন্তু কেন? এই ভাই, তৃষাকে খুন করবি না তো? মেয়েটার দোষ নেই। প্রেম উঠে দাঁড়ালো, রাগে গটগট করে বলল, না, খুন করব না, ওকে ওপরে যাওয়ার ভিসা করে দেব। তুমি ওর হয়ে সাফাই গাইতে এসো না চান্দু, এত ওকালতি আমার পোষায় না, নইলে দেখবে গুলি একটা তোমার ওকালতির পাঁচা দিয়ে ভরে দেব। প্রেম নেওয়াজ মেয়েটির দেয়া ঠিকানায় এসে আরও খেপে গেল। তৃষা এখানে নেই, লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি বেড়ে গেছে, এই তেল প্রেমের বের করতে একটা মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা? একবার খুঁজে পাক ধর্ষক কী জিনিস, হাড়ে হাড়ে বুঝবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগোতে হঠাৎ মেয়েদের হাসাহাসি শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলা নিয়ে বলল, কাকা করছে, হঠাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকে সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার সেদিকে পাত্তা নেই, সে হাতের একটা চিঠি পড়ে মিটিমিটি হাসছে আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ছে। দেখ ভাই, জুনায়েদ আমায় প্রেমপত্র দিয়েছে, আইন বিভাগের সিনিয়র না? ইস, দেখ দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস, তোমায় দেখলে আমায় চলে আসে কাশি, ও গো তো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি যে লজ্জা পাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে খক খক করতে তৃষা বিরক্ত হয়ে বলল, আরে কোন আকিস বিরিখর যক্ষা রোগীর মতো কাশ ছেড়ে? বলি পেছনে ফিরে বড় মুখটা ছোট্ট হয়ে আসে তার, কাপা গলায় বলে, আরে বাবা প্রেম ভাই আপনি? তৃষা জলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখেও দেখল না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ডেন্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যা মন চায় করো, কিন্তু এই তৃষা তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয় না, কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে মান্দার গাছ দিয়ে দুগা তোমার পিঠে ফেলে ডিজাইন করবো তো? তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশি করে,
বেশি বেশি করলে থানায় মামলা করব। কি বলেন, করব নাকি? কি, কোথায়, কার নামে মামলা করবে সবই জানি, আমি বয়রা না, চলো আমার সঙ্গে। প্রেম তৃষার হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচে বলে উঠল, ভাই ভাই ছাড়েন, ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে ভাই, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডাইপার এনে দেবো, তবু আজকে বাঁচার পথ নেই তোমার তৃষা। তৃষা গাল ধরে বসে আছে। যে মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিয়ে পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেম ভাই গালে এক হাতের মার্কা বসিয়ে দিয়েছে, যে মনে হচ্ছে চাপার দাঁত এদিক থেকে সেদিকে নড়ে অকালে পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা করেছে। তৃষা দীর্ঘক্ষণ শাস্তি হলো, তার মুখে তো দাগ পড়েই গেল। একই সঙ্গে কানটা টেনে প্রেম ভাই লম্বা করে দিয়েছে। রাগের মাথায় সে আবার প্রেম ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আর 2-4টা চড় থাপড়। না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনিস বুকে সিনিয়রদের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেয়া হবে। তৃষা মনে মনে আবারও ধীরপণ করলো। এখন তাকে প্রেম ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেম ভাইয়ের বিশেষ পাত্তা দেবে না। এত কথা মনে বললেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথা অবশ্যই গিয়েছিল। কেবল কি তাই, 56 বার প্রেম তাকে দিয়ে চিঠি লেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি, একবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদা জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনিয়রদের সঙ্গে দেখা হয়। তৃষার পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই, স্বাভাবিক। তবে জুনেদ প্রখর মেধাবী ছাত্র, অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনেদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। তৃষার তো এসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঢং করে হেঁটে জুনেদের কাছে যেতেই জুনেদ উল্টো দিকে হাঁটা শুরু করলো। তৃষার মেজাজ তাতে বিগড়ে গেল। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনো চিনতে পারেনি। এই জুনিয়াদকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময়ে না খাইয়েছে। সে দৌড়ে জুনিয়াদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে এই জুনিয়াদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনিয়াদের বদ্দা এভাবে ইগনোর করছে কেন? লাভ লেটারের উত্তর দেওয়ার আগেই এমন ব্যবহার। দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালা ব্রাদার তোর কোন কালের ভাবি লাগি রে? বউ তো লাগেন না, আরেকজনের সম্পদ। তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনিয়াদের। ওমা, নাকের মুখে ব্যান্ডেড লাগানো। এমন উদম কেলানি যে তৃষা ছাড়া অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলো। পরক্ষণে ঠোঁট কামড়ে এক ভুরু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করলো, তো থোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো, এই ভালোবাসার নমুনা দেখো। আমার পেছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে, তবু আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসেবে বয়ফ্রেন্ড হতে পারো। চলো, এখন আমি তোমার প্রেমিকা। আমায় মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে যাও। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটির নিচের দিকে সে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়া ভাইয়া বলে মাথা কাছে। আরে আমি সুন্দরী মানুষ, এমন হাজারটা ছেলের ইচ্ছে তো আমায় বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাইয়ের সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমায় ভাই বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারল তারই পেছনের দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পেছনে ফিরে দেখলো প্রেম ভাই জিন্স প্যান্টের পকেটের ভাঁজে ডান হাত দিয়ে গুরুগম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কোনি অবধি গুটিয়ে রেখেছে। কি ডেশিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগেই জুনিয়দ প্রেমকে সালাম দিল। জুনিয়দ কিছু বলতে যাবে তার আগে প্রেম তার চোখে চোখ রাখতেই সেই বান্দা দে এক ছুট। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে। সরু চোখে ভুরু কুচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রি না মানে হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনিয়দকে কেলানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকে তো এভাবে ধরে কেলান। ইস, দেখুন না কে যেন মারল বেচারাকে। আর দেখুন তার চেয়েও দুঃখের বিষয়, সকালের চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না বরং ভালোবাসে। সত্যি করে বলুন, এসবে আপনার হাত নেই? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয় বাদরমুখী হলে কিছু না, বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভিজে না। তৃষা মুখটা ভেঙচি কাটলো। এই পুরুষ তো তর্কে হেব্বি জোশ, অনেক কিছু শিখতে হবে এর থেকে।
সে প্রেমের প্যান্টের দিকে তাকিয়ে দেখল তাতে সেরা ফাড়া ডিজাইন করা। তৃষার হাসি পেয়ে গেল। সে হেসে বলল, এমা প্রেম ভাই, আপনার প্যান্ট দেখি ফুটো, সব দেখে ফেলেছি। কিন্তু প্রেমে বিরক্ত ভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতে তৃষা চেঁচি উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ও ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে, জলদি চলো। তোমাকে ভালো করে দেখতে হবে না? একটু দেখে কি মন ভরে? তৃষা পিটপিট করেছে, বলল, কি দেখবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটির জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষার চোখগুলো বড় করতে প্রেম ভাবলো মেয়ে বুঝে এখন লজ্জায় কান্নাকাটি করা শুরু করবে। ও মা! তার ভাবনাকে গুলিয়ে তৃষা দাঁত 32টা বের করে বলল, জলদি শুনুন প্রেম ভাই, আমিও ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকেন ফ্রাই সিপি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে যখন চেঁচি বলল, কিরে তৃষা, তোর চিকেন ফ্রাই এনেছি। তখন মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তরিকুল কাজী। মনে পড়ে গেল তার মেয়ে তো আর সেই কতদিন কেটে গেল বাড়ি ছাড়া হয়েছে। এক মুহূর্তের জন্য তনিমা আর তৈমুরটার মুখটাও চুপসে গেল। এই চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না। কেবল এইটুকু ভাবলেই পরাণ পুড়ে খাওয়া হয়। তৃষা চলে তো গেল, সঙ্গে নিয়ে গেল এই বাড়ির সকল সুখ। কেবল রেখে গেল মায়া নামক 2 অক্ষরের একটা শব্দ, যা ঠিকমতো ঘুমোতে দেয় না, কেবল ভেতরে ভেতরে পড়ায়। তরিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবু শরবত এনে দিলেন। পাশে বসে বললেন, এমপি যুবরাজ পরে আর কিছু বলেছেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না? জানো তো আমার মেয়েটা কত অগোছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি। ওর কিছু হয়ে গেলে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, আর আমি নিজেকে। সন্তান তো ভুল করেই, তাই বলে ক্ষমা করবে না? খোদা পাপীদেরকেও ক্ষমা করেন। সেখানে তৃষা আমাদের সন্তান, তৃষা আমাদের জীবনের সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে বেশি দিন আদর দিয়েছ, মাথায় রাখুনি উকুনে ধরবে বলে, জমিনে রাখুনি পিঁপড়া ধরবে বলে। আজ সেই মেয়ে কই আছে জানি না। মাঝরাতে এখন আর তৃষা ঠিক করে ঘুমিয়েছে কিনা। ঘুমের মাঝে মেয়ের চুলে হাত বুলিয়ে না দিয়ে, তুমি কেমন করে ভালো আছো? তৃষার মা অন্যায় মুখ লুকিয়ে কাঁদছেন। তৈমুরটার চোখে জল, সেও আর পারছে না। বাবাকে বলছে, তুমি বোনকে না খুঁজলেও এবার আমি কিন্তু নিজেই খুঁজতে বেরিয়ে যাব। আমিও বোনের মতো হারিয়ে যাব, আমাকেও পাবে না। তৃষার বাবা জবাব দিলেন না। জবাব নেই তার কাছে, তবে বুকটা বোধ হয় তারও ভেতর ভেতর ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরে ঘরে নেই। অন্ধকারে থাকতে যে তারও অনেক কষ্ট হয়, সে কথা মুখ ফুটে একবার যদি বলতে পারত। যুবরাজ সরকারের মিটিং শেষ ছিল। বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ব্যবসা গরম। যুবরাজের মুজিব কোটটা খুলে রাফসানের কাছে দিয়েছে, তবে গাড়ির এসির বাতাসেও গরম কমছে না। সাদা পাঞ্জাবিটাও খুলে ফেলবে নাকি? স্যারকে এমন বিচলিত হতে দেখে রাফসান তাকে জিজ্ঞেস করলো, ঠান্ডা কিছু আনিয়ে দেবো নাকি? তাতে গলা ঠান্ডা হবে, তবে দেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত মাথায় কিছু আসছে না। আছে, তবে তার আগে চলো রাজনীতিবিদ ফাহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়েটা নাকি জবরদস্ত। দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। এমা স্যার, আপনি দেহ ব্যবসা কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরুটা তোমায় দিয়ে করি গবেট বলে ভাবলেশীনভাবে রাফসানের দিকে তাকাতে সে সিটকে দূরে সরে যেতেই, এ ভাই, আমার বেডা মানুষের রুচি আসে না। তৃষা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভেঙচি দিয়ে তারপর বলল, তোমার বালের তৃষা ম্যাডামের গোষ্ঠী। আকাশ কালো মখমলের মতো বিস্তৃত হয়ে আছে। তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ তার আলোয় নিস্তব্ধ জিঞ্জিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশে বুড়িগঙ্গা, কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা। কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখসে শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে আসে। ঘরবাড়ি অন্ধকারে নিমগ্ন, শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার দুই পাশে দুটো কোল বালিশ, পায়ের কাছে একটা। সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে, পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে। স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতো নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে।
হঠাৎ তৃষার রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করলো তার অন্ধকার রুমটায়। তৃষা তখনও গম্ভীর ঘুমে নিমজ্জিত। বোম ব্লাস্ট হলেও টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারের তৃষার পাশে এসে দাঁড়ালো। সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরে উঠে গেছে, পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পড়েছে সেটা অনেকটা উপরে উঠে গেছে। বারান্দায় পর্দা দেয়া নেই। চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে। লোকটার হাতে একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসলো তৃষার পাশেই। একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করলো, প্রেম আমার ও প্রেম আমার। চোখটা তার তৃষার পেটের দিকে চোখ যেতে হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে এবার আলতো করে পেটের কাছ থেকে টি শার্টটা আরও খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখলো নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষা নড়েচড়ে উঠল, তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার অলিম্পিক থেকে সরল না বোধ হয়, বরং চুমুটা বদলে গেল মৃদু কামড়ে। তৃষার পাতলা ঘুমটা হলেই সে নড়েচড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে, উঠে বসতে দেখলো বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি, ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষ কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তিবোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়, নাভির কাছটায় পিঁপড়ার কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগে থেকেই। বেটা খচ্চরের বংশ শেখ, অথচ দল করে বিএনপির। সব কাজে বাম হাত ঢুকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকার বুঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়েই সে নেমেছে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে, এখনো মিডিয়ার সামনে তিনি সে মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলেই বলবেন আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটু সুন্দর না, কোনো কাজেরও না, তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন। আর কোনো সন্তানও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছনে গাড়ি থামাতে বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর না হলে ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থাটা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা। পেল না তাকে। ভালো হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে পছন্দের বয় ব্র্যান্ড প্রেমরোজের গান শুনছে তৃষা। প্রেমরোজ ব্র্যান্ডে মেইন ভোকালিস্টকে সবাই আধার নামে চিনে। সকল ধরনের গান গায় ছেলেটা, তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আধার নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বর ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে। শিমলা এসে পাশে বসতে জিজ্ঞেস করলো, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছিস শালি। মুখের কি সিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছনে ফাঁকা তো, তাই আমার দিয়ে ওসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। সেই রকম একটা খবর। কেটা মরলো? 40-এ কিন্তু মাস্ট বি খাসির তেহরি করতে বলবি। আরে কী সব অলক্ষণের কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আধার আছে না, সে এবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই আমি তো এখনই আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের প্রেমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও সোলো কনসার্ট। ওর কত কত ভক্ত। শুনেছি টিকিট বিক্রি হয়ে গেছে। যেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে, আমরা পাবো বলে তো মনে হয় না। টিকিটের দাম কত? 2500 একজন। শালার কপাল। এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে, মাইনে পেলে ফেরত দিয়ে দেব। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দেব। আচ্ছা বুঝেছি, তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে শিমলার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে মিটিমিটি হাসতেই শিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করলো, ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেমও হয়ে গেল? হুম, চুমুটুমো হয়েছে নিশ্চয়ই। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু
বিয়ের সময় আমি চুরি করব। শিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার কিছু নেই, আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি, এমনি আমাদের কথা হয়েছে আর কি। শোন, কেউ কেউ আছে শুধু মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এসবই, সব কিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর এই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শোন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে প্রেমটা করতে পারিস। এই তুই প্রেম ভাইয়ের বউ হলি, আর আমি অঙ্কুরের, তারা দুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই সবাই মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাও, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। এই হারে বজ্জাতের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তৃষা শিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো করতে পারে না, করবে কেমনে? সমস্যা ওইখানে। বলে তৃষা মিটমিট করে হাসলো, হেসে বলল, এই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা হবে। শিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে তার চোখ গেল তৃষার পেছনে। সেই মুহূর্তে চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এই দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোন বিশেষ কারণে তার নাম প্রেম হয়েও এখনো হচ্ছে না। শিমলার চোখের ইশারা দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না। তৃষা বলে যাচ্ছে, হো হো করে হাসছে, আর শিমলার গায়ের ওপর লুটিয়ে পড়ে কষিয়ে চড়থাপ্পড় দিচ্ছে। হেসে আবার বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তার ওই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দেব। শিমলা এবার সিমটি মারতে তৃষা বলল, শালি, আমি তোর অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরের জায়গা মতো সিমটি মেরে আসো, পেছনে দেখ। তৃষা ভাবলেশীনভাবে পেছনে ফিরতে বরফের মতো জমে গেল। মা, স্বয়ং জমদূত দেখি, প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশে আবার অঙ্কুর। দুজনেই তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে যে কি হট লাগছে, লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা। হাতের ব্রেসলেটটাও তো দারুণ, বাদামি রঙের সরু ফক্স আইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা, পাশের অঙ্কুরটা কম কিসে যায়। বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টে চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটাও খেতে জানে না, এমন ভাব করে বলো, আসসালামু আলাইকুম প্রেম ভাই, দিনকাল ঝরঝরে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো, সামনে পরীক্ষা, কিছুই পড়ি না গো। এত তারা কিসের? ডিপার্টমেন্টে তো আমাদের একই, আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে শিমলার দিকে তাকিয়ে বলল, আমাদের বান্ধবীর একটা চ্যাপ্টারের সমস্যা, বুঝিয়ে দিবেন তো? দেন। তৃষা শিমলার দিকে তাকালো, বলল, যা প্রেম ভাই মার্কা মারা বুঝানি দেয়, এবার প্রথমও হয়ে যেতে পারবি। শিমলা পড়েছে বিপদে, মাঝ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনা আগানোর আগে অঙ্কুরের মাঝে ঢুকে বলল, শিমলার সমস্যা আমি দেখে নেব, সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকেও কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না, তার নজর এখনও তৃষার ওপরে। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে মেসেজ ভয়েস আসতেই সে ক্লিক করলো। তাতেই শরীর জমে ক্ষীর, বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে এসব কাজ শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে ফেলেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব, কোন চ্যাপ্টারে সমস্যা তখন না হয় বলবে।